প্রিয় কর্মচারী বন্ধুরা, আমি শ্যামল কুমার মিত্র, সভাপতি কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ। মাননীয় শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নতুন সরকার ক্ষমতায় এসেছেন। গত 1 জুন 4টি সংগঠনের সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী বৈঠক করেছিলেন, দীর্ঘ বৈঠক। সেই বৈঠকে আমি হাজির ছিলাম। তারপরে সরকার একের পর এক সিদ্ধান্ত নিচ্ছেন রাজ্য কর্মীদের সম্পর্কে, এবং আমরা কার্যত আতঙ্কিত হয়ে পড়ছি যে সরকার ঠিক কী করতে চাইছেন। এর আগে সরকারের বিভিন্ন আদেশনামা নিয়ে আমার একাধিক ফেসবুক পোস্টে বেশ কিছু মানুষ প্রশ্ন করেছেন, মন্তব্য করেছেন যে এই তো সরকার সবে ক্ষমতায় এসেছে, এত দ্রুত সরকারের সমালোচনায় নেমেছেন কেন? সরকারকে সময় দিন। 2011 সালে যখন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসে, তার ঠিক পরেই কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের পক্ষ থেকে আমরা মুখ্যমন্ত্রী যে 3টি বৈঠক ডেকেছিলেন কর্মী সংগঠনগুলোর সঙ্গে, তার দ্বিতীয় এবং তৃতীয় বৈঠকে আমরা সরকারের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলাম। এবং আমাদের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় যখন কর্মচারীদের সম্পর্কে কোনো সুনির্দিষ্ট বক্তব্য না রেখে সভা থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চলে গেলেন এবং অর্থমন্ত্রী অমিত মিত্র তিনিও চলে যেতে উদ্যত, তখন আমাদের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় তার গতি রোধ করেছিলেন এবং তাকে বলেছিলেন যে আমরা রাজ্য কর্মীদের সম্পর্কে রাজ্য সরকারের সুনির্দিষ্ট বক্তব্য চাইছি। ডিএর কথা বলুন, পে কমিশনের কথা বলুন, রেশনাল ট্রান্সফার পলিসির কথা বলুন, স্থায়ী অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণের কথা বলুন। শুধু শুধু ওই সরকারের বিভিন্ন প্রতিবন্ধকতা শুনে আমাদের কি হবে? তো যাই হোক, আমরা আরও অনেকে মলয়বাবুকে সরিয়ে মাননীয় অর্থমন্ত্রী যাওয়ার পথ করে দিয়েছিলাম। সেদিনও বহু কর্মচারী সংগঠন আমাদের এই অসৌজন্যে অত্যন্ত ক্রুদ্ধ হয়েছিলেন। তারা প্রকাশ্যেই বলেছিলেন যে এটা কি করলেন, এই সরকার ক্ষমতায় এসেছে। এবং আপনারা জানেন যে ক্ষমতায় এসেই তৃণমূল কংগ্রেস সরকার মহাকরণে দীর্ঘদিন ধরে যেসব বিধবা বিবাহ বিচ্ছিন্না মহিলা তারা ওই ক্যান্টিনের থেকে কমিশনের ভিত্তিতে চা, কেক বা কিছু খাবার দাবার বিক্রি করতেন গোটা রাইটার্স জুড়ে, তাতে তাদের সংসার চলত, সেই মহাকরণ ক্যান্টিন হল ভেঙে দিয়ে তাদের রুটি রুজি কেড়ে নিলেন। এবং লালবাজারে একটা ক্যান্টিন চলত, বিভিন্ন রেড লাইট এরিয়া থেকে কিছু মহিলাকে পূর্বতন বামফ্রন্ট সরকার উদ্ধার করে এনেছিলেন এবং তাদের সম্মানজনক পুনর্বাসনের জন্য লালবাজারের মধ্যে একটা ক্যান্টিন চালাবার দায়িত্ব তাদের কিছু জনকে দিয়েছিলেন। তা সেই ক্যান্টিন বন্ধ করে দেওয়া হলো এবং সরকারি অর্ডারে লেখা হলো যে মহিলারা লালবাজারের অসংখ্য পুলিশ কর্মীদের মাঝে তাদের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে, তাদের সম্মানহানি হতে পারে, তাই তাদের সরিয়ে দেওয়া হলো। আমরা তীব্র প্রতিবাদ করেছিলাম এবং আমরা আন্দোলন গড়ে তুলেছিলাম। এবং তৎকালীন সমীর মজুমদার নবপর্যায়ের নেতা, তিনিও আমাদের সঙ্গে এই লড়াইয়ে সামিল ছিলেন এবং তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে সরাসরি মহাকরণের ক্যান্টিন হল ভেঙে দেওয়া নিয়ে প্রশ্ন করেছিলেন। আমি তাকে সমর্থন করেছিলাম। সেদিনও একটি সর্ববৃহৎ, সেই সময় সর্ববৃহৎ শতবর্ষ প্রাচীন কর্মচারী সংগঠনের সাধারণ সম্পাদক আমাকে বলেছিলেন যে এখনই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বিপুল জনপ্রিয়তা, তার বিরুদ্ধে একটা কথা বললে বাসে ট্রেনে প্রাণ নিয়ে ফেরা দেয়। এই সময় কে কোথাকার কটা বিধবা বিচ্ছিন্ন মহিলা, কটা রেড লাইট এরিয়া থেকে উদ্ধার হওয়া মহিলা তাদেরকে উচ্ছেদ করছে, তার জন্য তোমরা আন্দোলন করে রাজরোষে পড়তে যাচ্ছ কেন? অপেক্ষা করো। তা আমরা সেদিনও একটা কথাই বলেছিলাম, বেড়াল প্রথম রাতেই মারতে হয়। প্রথম রাতেই যদি বেড়াল মারতে না পারেন, বেড়াল কিন্তু আপনাকে মারবে। সেই জায়গা থেকে আমরা প্রথম থেকেই
সরকারের গঠনমূলক সমালোচনার যে নীতি আমাদের, সেই নীতিতে আমরা অবিচল। এবার একটা গল্প বলি, এটার কতদূর ঐতিহাসিক সত্যতা আছে আমি জানি না। হিটলারের সভায় হিটলার ঢুকছেন, একটা জীবন্ত মুরগিকে তাকে ধরে এবং তার একটা করে পালক ছিঁড়ছেন, মুরগিটা যন্ত্রণায় কোকিয়ে উঠছে, চিৎকার করে উঠছে। এইভাবে যেতে যেতে তিনি যখন তার চেয়ারের কাছে পৌঁছলেন, তখন মুরগিটার সমস্ত পালক তিনি ছিঁড়ে ফেলেছেন। মুরগিটা রক্তাক্ত, ছটফট করছে, চিৎকার করছে। তো হিটলার তার পকেট থেকে কিছু গমের দানা নিয়ে ওই সবাই ছড়িয়ে দিলেন, মুরগিটাকে ছেড়ে দিলেন। মুরগিটা ওই গমের দানাগুলো খেতে লাগলো। রাজ্য কর্মীদের দীর্ঘ বছরের পর বছর ধরে, দশকের পর দশক ধরে যে চূড়ান্ত বঞ্চনা করা হয়েছে, যে চূড়ান্ত শোষণের মধ্য দিয়ে তারা চলেছেন, এখন সামান্য কিছু পেলেই তারা একেবারে ভাবেন আমরা বিশাল কিছু পেয়ে গেলাম, আমাদের মানে একেবারে বিরাট মোক্ষ লাভ হয়ে গেল। এবং আমি জানি আগামী 22শে জুন বাজেট পেশের দিন 1% ডিএ ঘোষণা করলেই, সে যাই হোক 10%, 20%, 15% যাই হোক, আমি জানি যে সংবাদ মাধ্যমে সরকারকে অভিবাদন জানানোর, অভিনন্দন জানানোর বন্যা বয়ে যাবে। কিন্তু আমরা বলছি আমরা আতঙ্কিত। কেন? সরকার এসেই আমরা সরকারের সঙ্গে আলোচনায় কি বলেছিলাম যে 5ই ফেব্রুয়ারি 2026 মহামান্য সুপ্রিম কোর্ট সুনির্দিষ্টভাবে রায় দিয়েছিলেন যে এপ্রিল 2008 থেকে ডিসেম্বর 2019 পর্যন্ত অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে বকেয়া ডিএ বা ডিআর রাজ্য কর্মরত কর্মী এবং অবসরপ্রাপ্ত কর্মীদের দিয়ে দিতে হবে। এবং যেহেতু আমরা মামলাটা করেছিলাম রোপা 2009-এর উপরে, এবং এই রোপা 2009-এর 25 নম্বর পাতায় অত্যন্ত সুনির্দিষ্টভাবে পূর্বতন অর্থমন্ত্রী ডক্টর অসীম দাশগুপ্ত এই সংস্থান রেখে গিয়েছিলেন, আইনি সংস্থান, সাংবিধানিক সংস্থান, যে রাজ্য সরকারি কর্মচারীদের এবং পেনশনারদের যেরকমভাবে ডিএ বা ডিআরনেস রিলিজ হবে, একই রকমভাবে গ্র্যান্ট ইন এড হেডে যারা বেতন পান, অর্থাৎ বোর্ড, কর্পোরেশন, পঞ্চায়েত, পুরসভা, শিক্ষক, শিক্ষাকর্মী, আন্ডারটেকিংস ইত্যাদি, তাদের ক্ষেত্রেও একই হারে, একই দিন থেকে, একই রকমভাবে ডিএ এবং ডিআর কার্যকর হবে। অর্থাৎ এটা হচ্ছে সরকারের একটা কনস্টিটিউশনাল কমিটমেন্ট বা সাংবিধানিক প্রতিশ্রুতি। সরকার একটা কন্টিনিউইং বডি। শাসক দলের পরিবর্তন হলে পরবর্তী শাসক দল ক্ষমতায় এসে বলতে পারেন না যে ওটা পূর্ববর্তী শাসক দলের আমলের, তাই আমি মানব না। এবং মহামান্য সুপ্রিম কোর্টের রায় বেরিয়েছে, সেই মামলায় সরকার কিন্তু যে হিসেব দাখিল করেছিলেন সেখানে অত্যন্ত সুনির্দিষ্টভাবে কর্মরত এবং অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারীদের সাথে সাথে যারা গ্র্যান্ট ইন এড হেডে বেতন পেনশন পান, তাদেরটাও কিন্তু আলাদা করে দেওয়া হয়েছিল। অর্থাৎ সরকার সুপ্রিম কোর্টে স্বীকার করে নিয়েছেন যে এই মামলার রায় কার্যকর হলে তা যেমন কর্মরত এবং অবসরপ্রাপ্ত কর্মচারীদের ক্ষেত্রে কার্যকর হবে, ঠিক তেমনি গ্র্যান্ট ইন এড হেডে যারা কাজ করেন তাদের ক্ষেত্রেও কার্যকর হবে। কাজেই এ নিয়ে আর কোনো দ্বিধা দ্বন্দ্বের কোনো জায়গা নেই। কিন্তু মুশকিল হচ্ছে, আমরা 1 জুনের বৈঠকে মাননীয় মুখ্যমন্ত্রীকে অত্যন্ত সুনির্দিষ্টভাবে বলেছিলাম যে অর্থ দপ্তর পূর্বতন পলিটিক্যাল এক্সিকিউটিভদের নির্দেশে রাজ্য কর্মীদের সঙ্গে সুপ্রিম কোর্টের রায় মানার নামে, পার্সিয়াল কমপ্লায়েন্সের নামে প্রতারণা করেছেন। আমরা সুনির্দিষ্টভাবে সেখানে অর্থ দপ্তরের অ্যাডিশনাল চিফ সেক্রেটারি ইনচার্জ অফ ফিনান্স ডিপার্টমেন্ট তিনি প্রভাত মিশ্র তিনি উপস্থিত ছিলেন। এবং মাননীয় মুখ্যমন্ত্রীর সামনে আমি তাকে প্রশ্ন করি, আমি 3টে কথা বলছি, আপনি সত্য কি মিথ্যে বলুন, যে আমি মিথ্যে বলছি না সত্য বলছি। 1 নম্বর, রোপা 2009-এ বলা আছে বেসিক পে, গ্র্যান্ড পে এবং গ্রেড পে, এবং যারা এনপি অর্থাৎ নন প্র্যাকটিসিং অ্যালাউন্স পান ডাক্তারবাবুরা, তাদের ক্ষেত্রে এই গ্রেড পে, বেসিক পে এবং নন প্র্যাকটিসিং অ্যালাউন্স যোগ করে যে অর্থাঙ্ক হবে তার উপরে কিন্তু ডিএ বা ডিআরনেস রিলিফ গণনা করতে হবে। আপনারা বেসিক পের উপর গণনা করেছেন, ফলে কর্মচারীরা চূড়ান্তভাবে বঞ্চিত হয়েছে।
এই বেসিক পের উপর গণনা করার যে কনসেপ্ট, এটা আপনি কোথায় পেয়েছেন, কোন সরকারি অর্ডারে আছে? দ্বিতীয় যে বিষয়টা বলেছিলাম, যে আপনি সুপ্রিম কোর্টের রায়ে অত্যন্ত সুনির্দিষ্টভাবে বলা আছে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে দিতে হবে, এবং রোপা 2009 যার উপর এই মামলা, যার উপর এই রায়, সেই রোপা 2009-এ অত্যন্ত সুনির্দিষ্টভাবে বলা আছে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে ডিয়ারনেস রিলিফ বা ডিয়ারনেস অ্যালাউন্স দিতে হবে। সেখানে আপনারা কোথা থেকে একটা রাজ্যভিত্তিক সিপিআই এনেছেন, এবং এই রাজ্যভিত্তিক সিপিআই এর যে কোনো অস্তিত্ব নেই, এটা মহামান্য সুপ্রিম কোর্টে আপনার সঙ্গে আমার দীর্ঘ আলোচনা হয়েছে দিনের পর দিন, এবং আমি আপনাকে বলেছি যে আপনারা তো আদালতে বলছেন যে আপনাদের এ ধরনের কোনো স্যাটে বলেছেন, হাইকোর্টে বলেছেন, সুপ্রিম কোর্টে বলেছেন যে কোনো রাজ্যভিত্তিক সিপিআই নেই, তাহলে একটা কল্পিত সিপিআই ধরে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স থেকে অনেক কম হারে ডিএর গণনা করলেন কেন? এটা সংশোধন করুন। 3 নম্বর বলেছিলাম যে 1982-কে 100 পয়েন্ট ধরে 1/4/2008-এ অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স হচ্ছে 536 পয়েন্ট। তা আপনারা 605 পয়েন্ট ধরেছেন, এটা কোথায় পেলেন? এভাবে আর এক প্রস্থ কর্মচারীদের বঞ্চিত করেছেন, এবং ফলে 16 থেকে 19 যে স্বল্প সংখ্যায় পেনশনারদের এবং কর্মচারীদের আপনি এই মামলার রায়ের অনুসারে বকেয়া দিয়েছেন, তাতেও আপনি মাত্র 43% দিয়েছেন, 57% কেটে নিয়েছেন, তাদের সঙ্গে বঞ্চনা করেছেন। এটা করা যায় না, এটা সংশোধন করুন। অর্থ সচিব, আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি, এই 3টে বক্তব্যের কোনো যুক্তিগ্রাহ্য উত্তর দিতে পারেননি, এবং মাননীয় মুখ্যমন্ত্রী পুরো বিষয়টা শুনেছেন। তখন আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে সুনির্দিষ্টভাবে বলেছি আপনি অর্থ দপ্তরকে এই ভুল অবিলম্বে সংশোধন করতে বলুন। দুর্ভাগ্যের বিষয়, মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু সেই নির্দেশ দেননি। তিনি বলেছেন মালহোত্রা কমিটিতে আলোচনা করে সিদ্ধান্ত হবে, মালহোত্রা কমিটি যেমন যেমন বলবে তেমন তেমন হবে। এখন মুশকিল হচ্ছে, এই মালহোত্রা কমিটি কোর্ট অফ ফাইনাল আরবিট্রেশন হিসেবে বিপুল ক্ষমতা দিয়ে মহামান্য সুপ্রিম কোর্ট নিয়োগ করেছিলেন যে এই ডিএ মামলার রায় সরকার কিভাবে কার্যকর করছে তার উপর নজরদারি করার জন্য, এবং তাদের রাজ্য সরকারকে নির্দেশ দেওয়ার আইনি অধিকার রয়েছে। দুর্ভাগ্যের বিষয়, এই মালহোত্রা কমিটি মামলার সঙ্গে যুক্ত দুটি পক্ষ, একটি হচ্ছে রাজ্য সরকার পিটিশনার, আর হচ্ছে 3টে মামলার সঙ্গে যুক্ত সংগঠন। তা তাদের সঙ্গে কোনো রকম আলোচনা না করে শুধুমাত্র রাজ্য সরকারের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে পার্ট কমপ্লায়েন্সের নামে ওই 5ই ফেব্রুয়ারির রায়টাকে চূড়ান্তভাবে একটা জটিলতার, অনাবশ্যক বহুমাত্রিক জটিলতা এনে ফেলে দিয়েছেন এবং কর্মচারীদের সর্বনাশ করেছে। শেষকালে যখন মহামান্য সুপ্রিম কোর্টে আমাদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বিষয়টি তুলেছিলেন, তখন সুপ্রিম কোর্টের নির্দেশে আমাদের 3টি তারিখ দেওয়া হলো, 24শে এপ্রিল, 27শে এপ্রিল এবং 1 মে মহামান্য ইন্দু মালহোত্রার কমিটির সঙ্গে বৈঠকের জন্য। আমরা নিশ্চিত তার আগে যে 8টি বৈঠক রাজ্য সরকারের সঙ্গে তারা করে বিভিন্ন রকম সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছেন, তাদের সঙ্গে সহমত হয়ে সেগুলো যদি রাজ্য কর্মীদের বা মামলাকারী সংগঠনগুলির কোনো প্রতিনিধি সেই সভাগুলোতে থাকতো, রাজ্য সরকার একতরফাভাবে এই বেআইনি সুপ্রিম কোর্টের নির্দেশ বিরোধী বিভিন্ন সিদ্ধান্ত কার্যকর করতে পারতেন না। অন্তত একটা প্রতিবাদ, আমরা নোট অফ ডিসেন্ট আমরা নথিভুক্ত করাতে পারতাম। দুর্ভাগ্যের বিষয়, মালহোত্রা কমিটি কিন্তু আমাদের ডাকেননি। শুধু তাই নয়, 3 দিন মালহোত্রা কমিটির সঙ্গে বৈঠক হবে এরকম আমাদের জানিয়ে দেওয়ার পরে 24শে এপ্রিল এবং 1 মের বৈঠক বাতিল করে দেওয়া হলো। কারণটা আমরা জানি না। 27শে এপ্রিল দিল্লিতে সিএজি অফিসে আমরা যে বৈঠক করলাম, বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করলাম সেখানে না আছে কোনো রাজ্য সরকারের কোনো প্রতিনিধি এবং না আছেন ইন্দু মালহোত্রা কমিটির বাকি 3 জন সদস্য, শুধুমাত্র একজন সদস্য ডেপুটি সিএজি হাজির রয়েছেন। অর্থাৎ মালহোত্রা কমিটির ফুল বেঞ্চ আজ পর্যন্ত আমাদের সঙ্গে কোনো আলোচনা করেননি, এবং আমরা ডেপুটি সিএজিকে অত্যন্ত সুনির্দিষ্টভাবে, আমি, আমাদের সংগঠনের আইনজীবী ফিরদৌস শামীম, তারা অত্যন্ত সুনির্দিষ্টভাবে দীর্ঘ সময় ধরে সমস্ত বিষয়টা মালহোত্রা কমিটির সামনে আমরা ডেপুটি সিএজির সামনে উপস্থাপিত করেছি। তিনি কোনো মন্তব্য করেননি।
তিনি বলেননি যে আমাদের এই বক্তব্যের সপক্ষে তিনি কি সিদ্ধান্ত নেবেন, এবং অন্য যে দুটি সংগঠনের প্রতিনিধি হাজির ছিলেন তারাও কিন্তু আমাদের সঙ্গে এক সুরে সুর মিলিয়ে একই কথা বলেছেন। সে গ্র্যান্ট ইন এডের কথা বলুন, সে কেএমসি এলাকার রাজ্য সরকারি পেনশনারদের কথা বলুন, সেই ওয়ার্ক চার্জ কর্মচারীদের বকেয়া ডিএর উপভোক্তা হিসেবে নির্বাচনের কথা বলুন, বা সে ডেলি রেটেড কর্মচারীদের এই বকেয়া ডিএর অংশ দেওয়ার কথাই বলুন, সমস্ত বিষয় তারাও কিন্তু একমত হয়েছেন। কিন্তু দুর্ভাগ্য, ডেপুটি সিএজি আমাদের জানাননি যে আমাদের বক্তব্যের কোন কোন অংশের সঙ্গে তিনি সহমত হলেন এবং তিনি কি ব্যবস্থা নেবেন। শুধু তাই নয়, সবার একটা মিনিটস আজ পর্যন্ত 27 এপ্রিল বৈঠক হয়েছে, আজকে 17 তারিখ হয়ে গেল জুলাই মাসের, আজও পর্যন্ত কোনো মিনিটস আমাদের দেয়া হয়নি। অর্থাৎ আমরা সেখানে যা বলে এলাম তার কোনো প্রামাণ্য নথি আমাদের কাছে নেই। খুব দুর্ভাগ্য। সেই মালহোত্রা কমিটির কাছে ঠেলে দিলেন কেন? অর্থ দপ্তর যে পরিকল্পিত ভুলটা করেছে, যে পরিকল্পিত ভুল মাননীয় অর্থ সচিবকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার পরেও তিনি যে আমাদের বক্তব্য অসত্য এই কথাটা বলতে পারেননি, এবং কার্যত আমাদের অভিযোগগুলোকে স্বীকার করে নিয়েছেন। তারপরে মাননীয় মুখ্যমন্ত্রী তো বলতেই পারতেন যে এই ভুলটা আপনি সংশোধন করে দিন, এবং সেটাই তো কাঙ্ক্ষিত ছিল। মালহোত্রা কমিটির সামনে ঠেলে দিলেন। আমি জানি না মালহোত্রা কমিটি আদৌ আর আমাদের কখনো ডাকবেন কিনা, বা রাজ্য সরকারের সঙ্গে আলাদা করে বৈঠক করে এই ভুলটা কি আবার শিলমোহর দেবেন কিনা আমরা জানি না। অর্থাৎ মালহোত্রা কমিটির সামনে আমাদের বক্তব্য উপস্থাপিত করার সুযোগই যদি না দেওয়া হয়, তাহলে তো একতরফাভাবে রাজ্য সরকারের প্রতিনিধিরা মালহোত্রা কমিটির সঙ্গে আলোচনায় তথাকথিত সহমতের ভিত্তিতে এই ভুল পরিকল্পিত ভুলগুলোকেই তো সঠিক বলে চালিয়ে যাবেন, এবং কর্মচারীরা তাদের যে প্রাপ্য তার 57% টাকা কম পাবেন। এটা তো চলতে পারে না। দ্বিতীয় যে বিষয়টা, কেএমসি এলাকার যে পেনশনার, সরকারি কর্মচারী পেনশনার, 2 তারিখে জেলার ট্রেজারি থেকে যারা পেনশন তোলেন তারা পেয়ে গেছেন 2রা এপ্রিল, আর আজকে 17 তারিখ হয়ে গেল পায়নি। আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে অত্যন্ত সুনির্দিষ্টভাবে বলেছিলাম যে দুজনদের বিষয়ে আপনি দ্রুত সিদ্ধান্ত নিন। 1 নম্বর হচ্ছে কেএমসি এলাকার পেনশনার, এদের সম্পর্কে অর্থ দপ্তর যা বলছে তা আমাদের যুক্তিগ্রাহ্য মনে হচ্ছে না। রাজ্য সরকারের পেনশনার, তাদের হিসেব তাদের তথ্য রাজ্য সরকারের কাছে নেই, অর্থ দপ্তরের কাছে নেই, এটা হাস্যকর যুক্তি। তাও যদি মেনে নিই, তাহলেও তখন 2015-র আগে কোষা সিস্টেমে বেতন হতো, কাজেই সেই সিস্টেমের যে ডেটাবেস আমরা যদি ধরে নিই সেটা সরকারের কাছে নেই, সেটা টাটা কনসালটেন্সি সার্ভিসের কাছে আছে, তাদের থেকে সেই ডেটাবেস নিয়ে দেয়া যায়। আর 16-র পর থেকে HRMS পোর্টালে বেতন হচ্ছে, সেই তথ্য অর্থ দপ্তরে আছে। কাজেই অর্থ দপ্তর পরিকল্পিতভাবে আমাদের বিভ্রান্ত করতে চাইছে, এটা আমরা স্পষ্ট কিন্তু সেদিনের বৈঠকে বলেছিলাম। এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কথা শুনে আমাদের মনে হয়েছিল যে 7 দিনের মধ্যে কেএমসি এলাকার পেনশনাররা তারা পেয়ে যাবেন, এবং গ্র্যান্ট ইন হেডে যারা বেতন পেনশন পান তাদের বিষয়টিও অত্যন্ত স্পষ্ট হয়ে যাবে, তারাও তাদের ব্যাংক অ্যাকাউন্টে অন্তত 16 থেকে 19 এই টাকাটা পাবেন। দুর্ভাগ্য, আজও কেএমসি এলাকার পেনশনাররা তারা 1 পয়সা পাননি, এবং গ্র্যান্ট ইন হেডের কর্মচারীরা বা ওয়ার্ক চার্জ কর্মচারীরা বা ডেলি রেটেড কর্মচারীরা তারা 1 পয়সা বকেয়া ডিএর পাননি। এই অবস্থায় রাজ্য কর্মীরা তাকিয়ে আছেন 22শে জুন রাজ্য বাজেট পেশে মুখ্যমন্ত্রী বা অর্থমন্ত্রী কি ঘোষণা করেন। সেখানেও কিন্তু আমাদের স্পষ্ট বক্তব্য আছে। নির্বাচনী প্রতিশ্রুতি ছিল অত্যন্ত সুনির্দিষ্টভাবে মাননীয় প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বারবার বলেছিলেন ক্ষমতায় আসার 45 দিনের মধ্যে 7ম রাজ্য বেতন কমিশনের সুপারিশকৃত বর্ধিত বেতন ভাতা এবং পেনশন রাজ্য কর্মীরা পেয়ে যাবেন। একবারের জন্যও বলেননি যে বেতন কমিশন বসানো হবে, বলেছিলেন 45 দিনের মধ্যে বেতন এই 7ম বেতন কমিশনের সমতুল বেতনক্রম এবং পেনশন রাজ্য কর্মীরা পেয়ে যাবেন। এবার আপনারা বলবেন পে কমিশন না বসালে কি করে তার সুপারিশকৃত বেতন পেনশন দেবেন বলুন তো? পে কমিশন নামে স্বশাসিত সংস্থা,
আসলে রাজ্য সরকার যেটা ঠিক করে দেন সেইটি পে কমিশন তার সুপারিশে রাখে, এ নিয়ে কোনো দ্বিধা দ্বন্দ্বের জায়গা নেই। রাজ্য সরকারই ঠিক করে দেন যে বর্তমান যে বেতনক্রম ষষ্ঠ রাজ্য বেতন কমিশনের, তাকে কত দিয়ে গুণ করে ফিটমেন্ট ফ্যাক্টর কত হবে, তার উপর নতুন বেতনক্রম হবে। তা সেইটা করার জন্য পে কমিশনের জন্য অপেক্ষা করতে হয় না। পে কমিশন একটা দীর্ঘমেয়াদী বিলম্বিত প্রক্রিয়া, কর্মচারীদের বঞ্চনাকে দীর্ঘায়িত করার জন্য সরকার পে কমিশনকে ব্যবহার করেন। এবারে মাননীয় মুখ্যমন্ত্রী বললেন যে 2027 সালের জানুয়ারির মধ্যে এই পে কমিশনের রায় একদম কার্যকর হয়ে যাবে এবং আপনারা বর্ধিত বেতন এবং পেনশন পাবেন। আমাদের কাছে এই প্রতিশ্রুতির বিশ্বাসযোগ্যতা নিয়ে যথেষ্ট প্রশ্ন আছে। যদি বলবেন কেন, আজকে 17 জুলাই, আজ পর্যন্ত পে কমিশনের চেয়ারম্যানের নাম ঘোষিত হয়নি, তার কতজন মেম্বার তাদের নাম ঘোষিত হয়নি, তাদের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়নি, পে কমিশনের টার্মস অ্যান্ড কন্ডিশনস ঠিক হয়নি, পে কমিশনের অফিস, তার কর্মী বাহিনী, তার ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়নি। তাহলে কিভাবে অন্তত নভেম্বর 2027-এর মধ্যে 2026-এর মধ্যে যদি পে কমিশন তার সুপারিশ রাজ্য সরকারের কাছে জমা দেয়, একমাত্র তাহলেই ডিসেম্বর 2026-এ রোপা 2020 রাজ্য সরকার তৈরি করতে পারবেন এবং 2027-এর জানুয়ারি থেকে সেই সুপারিশকৃত বেতন ভাতা আমরা পেতে পারব। পশ্চিমবাংলায় সার্বিক কর্মচারী ঐক্য নেই। সার্বিক কর্মচারী ঐক্য গড়ে তুলে অন্যান্য রাজ্য এবং কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মতো ঐক্যবদ্ধ কর্মী পক্ষ হিসেবে আমরা কখনো রাজ্য সরকার বা মালিকের সামনে আমাদের দাবি দেওয়া নিয়ে উপস্থিত হতে পারিনি। কিন্তু পশ্চিমবাংলায় অসংখ্য সংগঠন, এই সব সংগঠনগুলো প্রত্যেকে পে কমিশনকে মেমোরেন্ডাম দেবেন এবং সেই মেমোরেন্ডাম জমা দেওয়ার পরে পে কমিশনকে তাদের প্রতিনিধিদের ডাকতে হবে, সেখানে বৈঠক হবে। আমি যদি ধরে নিই একদিনে 3টি সংগঠনকে ডেকে বৈঠক হবে, তাহলেও এই পে কমিশনের পক্ষে নভেম্বর 2026-এর মধ্যে সুপারিশ দেওয়া বাস্তবে সম্ভব নয়। রূপা এতে আপনার 22 তারিখে আমি যদি তর্কের খাতিরে ধরেও নিই 42% ডিএই আমাদের দিয়ে দেওয়া হলো, তাহলেও কিন্তু আমাদের সমস্যা মিটল না। কারণটা কি, যে রোপা 2009-এর যে বকেয়া ডিএ মহামান্য সুপ্রিম কোর্ট অনুসারে সরকার দিতে বাধ্য, সেই রায়টা কিন্তু এই সরকারও একদমই কার্যকর করছে না। কাজেই সেইটা আমাদের মিটছে না। দ্বিতীয় যে বিষয়, আমি মুখ্যমন্ত্রীকে সুনির্দিষ্টভাবে বলেছিলাম যে আপনি যদি 22শে জুন 42% ডিএও ঘোষণা করে দেন, তাহলেও কিন্তু এই ডিএ ঘোষণাটা হবে আপনার সদিচ্ছা নির্ভর। মুখ্যমন্ত্রী বা সরকারের সদিচ্ছার উপর যদি ডিএ প্রদানটা নির্ভর করে, তাহলে কর্মচারীদের পক্ষে কি সর্বনাশ অবস্থা হতে পারে সেটা আমরা অতিক্রান্ত 15 বছরে হাড়ে হাড়ে বুঝেছি। তাই আপনি ডিএর একটা স্ট্যান্ডিং অর্ডার করুন যে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে বছরে 2বার ডিএ দিতে হবে। কারণ এই 42% ডিএতেই তো ডিএ শেষ হয়ে যাবে না, এরপরে প্রতি 6 মাস অন্তর অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে কেন্দ্র এবং বেশিরভাগ রাজ্যের রাজ্য সরকারি কর্মচারীরা তারা কিন্তু অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে 6 মাস অন্তর ডিএ পেয়ে যাবেন। রাজ্য কর্মীদের সঙ্গে তাদের ডিএর ফারাক বাড়তেই থাকবে। তা যদি সেই সময় আপনারা সদিচ্ছা প্রদর্শন না করেন, আমরা তো ডিএটা পাবো না। কাজেই এবং এই 42% ডিএ ঘোষণা করলেও যদি প্রাপ্য হওয়ার দিন থেকে তা ঘোষণা না করেন, তাহলে তো তা আমাদের দাবির সঙ্গে সঙ্গতিপূর্ণ হলো না। কারণ অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে ডিএ দেওয়ার দুটো বিষয়, একটা হচ্ছে প্রাপ্য হওয়ার দিন এবং দুটো হচ্ছে শতাংশ। তার একটাও বাদ দিলে কিন্তু অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে ডিএ দেওয়া হয় না। মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু ডিএর কোনো স্ট্যান্ডিং অর্ডার প্রকাশ করতে রাজি হননি। বলেছেন আগে 42%টা ক্লিয়ার করি, তারপরে ওসব নিয়ে ভাবব। অর্থাৎ যদি তর্কের খাতিরে ধরে নিই যে 22 তারিখে 42% বকেয়া ডিএই ঘোষণা করে দেওয়া হলো, তাহলেও কিন্তু ডিএ বঞ্চনার যে সুযোগ, ডিএ বঞ্চনার যে পরিস্থিতি, সেইটা কিন্তু বদলালো না। সেটা তখনই বদলাবে যখন সরকার ডিএর জন্য একটা স্ট্যান্ডিং অর্ডার বার করবে। এবারে আসুন, এইরকম একটা পরিস্থিতিতে
আমি স্পেসিফিক্যালি উল্লেখ করেছিলাম 500 টাকা বেতনে পঞ্চায়েতের ট্যাক্স কালেক্টররা কাজ করেন, 1666 টাকা বেতনে মিড ডে মিল ওয়ার্কাররা কাজ করেন, জীবিকা সেবকরা 9 বছর ধরে চাকরি কাজ মাইনে পাচ্ছেন না, বেতন পাচ্ছেন না। এদের বিষয়টা একটু দেখুন। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন, আমি 5.5 লক্ষাধিক যে চুক্তিভিত্তিক কর্মী তাদের ক্ষেত্রে বলেছিলাম, আপনি নিজেই বলেছিলেন যে সম কাজে সম বেতনের ভিত্তিতে এদের মজুরি দেবে, বেতন দেবে নতুন সরকার। তা আপনি ক্ষমতায় এসেছেন, আজকে আপনার প্রতিশ্রুতি মতো এই 5.5 লক্ষাধিক চুক্তিভিত্তিক কর্মীকে সম কাজে সম বেতনের ভিত্তিতে বেতন বা মজুরি নির্ধারণ করুন এবং ন্যূনতম কিছু সামাজিক সুরক্ষা যেমন পেনশন বা গ্র্যাচুইটি বা লিভ এনক্যাশমেন্ট, মেডিকেল এগুলো দিন। তা কিন্তু দেয়া হয়নি। আজ পর্যন্ত চুক্তিভিত্তিক কর্মীদের নিয়ে কোনো উদ্যোগ সরকার নেননি। আমার কাছে একজন স্থায়ী কর্মচারীর সমস্যা থেকে একজন 500 টাকা বা 600 টাকা বেতনে সরকারি কাজ করছেন এমন একজন কর্মীর যন্ত্রণা অনেক বেশি যন্ত্রণা ক্লিষ্ট করে। একটা ছোট্ট দাবি করেছিলাম যে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে শিক্ষক, শিক্ষাকর্মী সহ সমস্ত অন্যান্য রাজ্য কর্মীদের অন্তর্ভুক্ত করুন এবং বলেছিলাম এতে রাজ্য সরকারের 1 নয়া পয়সা আর্থিক দায় চাপবে না। কেন চাপবে না? কারণ 16 বছরে 2008 সালে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম হয়েছিল, তারপরে 16 বছরে এই ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের ক্লেম মেটাতে রাজ্য সরকার খরচ করেছেন 256 কোটি টাকার কিছু বেশি। আর প্রতি বছরে মাসে 500 টাকা, বছরে 6000 টাকা হিসেবে উপভোক্তাদের প্রিমিয়ামে রাজ্য সরকার 134 কোটি টাকা করে আয় করেন। অর্থাৎ 2 বছরের যে প্রিমিয়াম বাবদ আয়, সেই আয়ে 16 বছরের ক্লেম মিটিয়েও একটা বড় টাকা রাজ্য কোষাগারে পড়ে আছে এবং 14 বছরের প্রিমিয়ামের টাকা রাজ্য কোষাগারে পড়ে আছে। এটা রাজ্য সরকারের একটা লাভজনক প্রক্রিয়া। তা সরকার রাজ্য সরকারি কর্মচারীদের ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের মাধ্যমে তাদের চিকিৎসার দায়িত্ব নেবেন, আর অন্যান্য রাজ্যকর্মী, শিক্ষক, শিক্ষাকর্মী, বোর্ড, কর্পোরেশন, পঞ্চায়েত, পুরসভা, আন্ডারটেকিংস তাদের ক্ষেত্রে বলবেন আমার কোনো দায়িত্ব নেই। এটা তো হয় না। সেই ছোট্ট দাবিটা ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে অন্যান্য রাজ্যকর্মীদের অন্তর্ভুক্তির সেই ছোট্ট দাবিটা আজকেও মানা হয়নি। দুর্ভাগ্য, মমতা বন্দ্যোপাধ্যায় যখন মুখ্যমন্ত্রী, তার শাসনের শেষ দিকে প্রাথমিক শিক্ষকদের একটা দল অনুপ সাউয়ের নেতৃত্বে, অনুপ সাউ, লুৎফুল হক, সব নামগুলো আমার মনে নেই, তাদের নেতৃত্বে সেই কুচবিহার থেকে এই নবান্ন পর্যন্ত 816 কিলোমিটার পথ পদব্রজে হেঁটে এসেছিলেন, পদযাত্রা করে। একমাত্র দাবি শিক্ষক, শিক্ষাকর্মীদের ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে অন্তর্ভুক্ত করতে হবে। আমরা যারা তথাকথিত বড় বড় সংগঠন, তারাও এই রকম ভয়ঙ্কর কোনো কর্মসূচি নিতে ভয় পায়। 816 কিলোমিটার কোনো রকম বিরতি না নিয়ে দিনের পর দিন হেঁটে আসা, এটা কিন্তু কোনো রোমান্টিক ব্যাপার নয়, কোনো অ্যাডভেঞ্চার নয়। অত্যন্ত যন্ত্রণাদায়ক, অত্যন্ত কষ্টকর একটা কর্মসূচি। সেটা তারা নিয়েছিলেন। পূর্বতন সরকার তাদের সঙ্গে একটা দেখা করার, কোনো স্তরের কোনো আধিকারিক দেখা করার সৌজন্যটুকু পর্যন্ত দেখার নেই। আর বর্তমান সরকার, তাদের কোনো আর্থিক দায় নেই, তবু এই ছোট্ট একটা দাবি তারাও আজ পর্যন্ত মানলেন না। তাহলে আমি পার্থক্যটা কিভাবে করব? আমাদের প্রচলিত একটা কথা আছে, ভিক্ষে চাই না মা, কুকুর সামলা। আমাদের এখন সেই অবস্থা হয়ে গেছে। প্রথম অর্ডার বেরোলো 19/6/2026। মুখ্য সচিব বার করলেন 139 নম্বর CS, ডেটেড 19/5/2026। তাতে সরকারের প্রায়র অ্যাপ্রুভাল ছাড়া, সরকারের সমালোচনা করে কোনো লেখা, কোনো নিবন্ধ, কোনো কলম, কোনো বিবৃতি, কোনো ইউটিউব থেকে শুরু করে, সমাজ মাধ্যম থেকে শুরু করে, কোনো প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়ায় বক্তব্য রাখায় নিষেধাজ্ঞা জারি হলো। অর্থাৎ এক কথায় কর্মচারীদের বাক স্বাধীনতা কেড়ে নিলেন এই সরকার। সার্ভিস রুলস বহু ক্ষেত্রেই কর্মচারীদের বিরুদ্ধে, কিন্তু তারপরেও
সার্ভিস রুলে বলা ছিল উইথ প্রায়র ইন্টিমেশন, অর্থাৎ সরকারকে আগাম জানিয়ে দিলেই হবে, অনুমোদনের কোনো বিষয় ছিল না। চিফ সেক্রেটারি আর এক পা এগিয়ে সার্ভিস রুলসের বাইরে গিয়ে তিনি করলেন প্রায়র অ্যাপ্রুভ্যাল। এই বিষয়টা আমরা তুলেছিলাম, আজও সেটা সংশোধিত হয়নি। তাই এই অর্ডারটা বার হয়েছে। সংবিধান, ভারতের সংবিধান প্রত্যেক ব্যক্তি নাগরিককে তার বক্তব্য রাখার অধিকার দিয়েছে, সেই অধিকার রাজ্য সরকার কেড়ে নেবেন। এবার আপনারা ভাবুন, একটা সরকার কখন তার সমালোচনা রাজ্য কর্মীরা করেন? যখন সেই সরকারটা কর্মী বিরোধী কোনো সিদ্ধান্ত নেন, কর্মীদের বিরুদ্ধে কোনো কর্মসূচি নেন, কর্মী স্বার্থ যদি বিঘ্নিত হয়, তা নইলে তো করবেন না। মাননীয় মুখ্যমন্ত্রী বৈঠকে আমাদের বলেছেন এই সরকারটা কর্মচারীদের সঙ্গে লড়াই করবে না, কর্মী বান্ধব সরকার। তা যদি কর্মী বান্ধব সরকারই হয়, তাহলে তো রাজ্য কর্মচারীদের সরকারের বিরুদ্ধে সমালোচনা করার প্রয়োজনই হবে না। তাহলে সেইটা আটকানোর জন্য কর্মচারীদের বাক স্বাধীনতা হরণের এই আদেশনামা একেবারে যুদ্ধকালীন তৎপরতায় বার করতে হলো কেন? তাহলে কি সরকার জানেন যে তারা অদূর ভবিষ্যতে রাজ্য কর্মীদের সম্পর্কে এমন অনেক সিদ্ধান্ত নিতে যাচ্ছেন যে সিদ্ধান্তগুলো রাজ্য কর্মীদের স্বার্থে চূড়ান্ত আঘাত করবে এবং রাজ্য কর্মীরা চরম বিক্ষুব্ধ হবেন, তারা সরকারের সমালোচনা করবেন? দ্বিতীয় একটা অর্ডার বেরোলো, সেটাতে বলা হলো যে প্রত্যেক রাজ্য কর্মী এবং চুক্তিভিত্তিক কর্মী, এমনকি রাজ্য সরকারের থেকে বেতন, পেনশন বা সাম্মানিক পান এমন সমস্ত কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার লাগাতে হবে। স্মার্ট মিটার নিয়ে সারা ভারতবর্ষে একটা ব্যাপক বিক্ষোভ চলছে। এই পশ্চিমবাংলার পূর্বতন সরকার এই স্মার্ট মিটার লাগানোর চেষ্টা করেছিলেন, জনরোষে তা স্থগিত করতে বাধ্য হয়েছিলেন। আবারও সেই স্মার্ট মিটারিং একটা জনবিরোধী প্রকল্প, সেটা নতুন সরকার মানুষের উপর চাপিয়ে দিচ্ছে। এটা তো কোথাও আজ পর্যন্ত RDSS প্রকল্পে এই স্মার্ট মিটার লাগানো বাধ্যতামূলক নয়। তাহলে কেন সরকারি কর্মচারীদের উপর? শুধু সরকারি কর্মচারী নয়, শিক্ষক, শিক্ষাকর্মী, বোর্ড, কর্পোরেশন, পঞ্চায়েত, পুরসভা, এমনকি যারা চুক্তিভিত্তিক কর্মী, তাদের প্রত্যেকের উপর চাপিয়ে দেবেন। 600 টাকা যে পঞ্চায়েত ট্যাক্স কালেক্টরটাকে বেতন দেন মাসে, তাকে বলবেন আপনি বাড়িতে স্মার্ট মিটার লাগান। অর্থাৎ ব্যক্তিপ্রেমী শেষে সরকার ঢুকে পড়তে চাইছে। আবার এই সম্প্রতি অর্ডার হয়েছে যে চিফ সেক্রেটারি অর্ডার করেছেন যোগ দিবসে সবাইকে বাধ্যতামূলকভাবে একদম চুক্তিভিত্তিক কর্মী থেকে আরম্ভ করে সমস্ত কর্মচারীদের যোগ দিবসে তাদের যোগাভ্যাস করতে হবে। এজন্য রেড রোডেও যোগাভ্যাস হবে। এই কদিন আগে তো রেড রোডে নামাজ পড়া বন্ধ করে দিলেন যে মানুষের যাতায়াতের অসুবিধা হয়। তা রেড রোডে বসে যোগ করলে মানুষের যাতায়াতের অসুবিধা হবে না? একটা সরকার এত দ্রুত পরস্পর বিরোধী এরকম সিদ্ধান্ত নিচ্ছেন কি করে? এবং তার থেকে বড় কথা, একজন চুক্তিভিত্তিক কর্মচারী যাকে আপনি ভাত দিতে পারেন না, কিল মারার গোঁসাই, আমাদের কোনো ন্যাশনাল প্রমোশন পলিসি নেই, বহু দূর দূরান্তে যেতে হয় চাকরি করতে, তাকে আপনি চাপিয়ে দিচ্ছেন যোগ করতে হবে। তারা পুলিশ কর্মী ছাড়া বাকি কাউকে, তারা শরীর ফিট রাখার জন্য কি করবেন? যোগ করবেন না, ব্যায়াম করবেন না, বারবেল তুলবেন না, দৌড়বেন না, হাঁটবেন না, সাঁতার কাটবেন, এটা তাদের একান্ত ব্যক্তিগত প্রিমিসেসের ব্যাপার। সরকার কখনো স্মার্ট মিটার লাগানো বাধ্যতামূলক করা, যোগা বাধ্যতামূলক করা, এইগুলোর মাধ্যমে সরকার কিন্তু রাজ্য কর্মীদের পার্সোনাল প্রিমিসেসে, প্রাইভেট সেক্টরে ঢুকে পড়ছেন। এবং রাজ্য কর্মীদের বলবো, আপনারা একবার যদি বিষয়টাকে অ্যালাউ করেন, তাহলে কিন্তু সরকার এবং সরকারের বকলমে শাসক দল আপনার প্রতিটি ব্যক্তিগত ক্ষেত্রে, ব্যক্তিগত পরিসরে ঢুকে পড়বে। এটার বিরুদ্ধে প্রতিবাদ জানান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।